কেন, ও তো রাজ্যসভা থেকে মেম্বার, লোকসভার মেম্বার নয়। রাজ্যসভার মেম্বার লোকসভার মন্ত্রী হবে কেন? রাজ্যসভার মেম্বার ভারতবর্ষের মন্ত্রী হতে পারবে। ভারতবর্ষের মন্ত্রী হতে গেলে তোমাকে যে কোনো একটা হাউসের মেম্বার হতে হলেই হলো। নির্মলা সীতারামন, সেও রাজ্যসভার মেম্বার। ধর্মেন্দ্র প্রধান, সেও রাজ্যসভার মেম্বার। এস জয়শঙ্কর, সেও রাজ্যসভার মেম্বার। ডক্টর মনমোহন সিং রাজ্যসভার মেম্বার হয়ে দুটো টার্ম প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে গেছে। কোনো সমস্যা নেই, তোমাকে যে কোনো একটা হাউসের মেম্বার হলেই হবে। হ্যাঁ, ওটা নিয়ে কোনো চাপ নেই, যে কোনো একটা হাউসের মেম্বার হতে হবে। ইভেন কোনো হাউসের মেম্বার না হয়েও তুমি মন্ত্রী হতে পারো, বাট সেটা 6 মাসের মধ্যে তোমাকে কোনো না কোনো হাউসে মেম্বারশিপ নিতে হবে। মানে তুমি কোনো একটা হাউসের মেম্বার না হয়েও মন্ত্রী হিসেবে কাজ করতে পারো, বাট সেটা ম্যাক্সিমাম 6 মাস। তারপর তোমাকে মন্ত্রী হতেই হবে, মানে মন্ত্রী না হয় তুমি তার থেকে বেশি আর কাজ করতে পারবে না। জি প্রীতম, বলো কি বলছো বলো। হ্যাঁ বলো, আস্তে আস্তে বলো, শুনছি। আর একবার কোশ্চেনটা বলো না। হুম। কি দুটো সন্তান? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ রাজস্থানটাই হবে মেনলি, হ্যাঁ। তারপর বলো। তার মানেটা হলো এটাই, ধরো তুমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, ঠিক আছে? এবার কোনো কারণে তোমার দুয়ের বেশি সন্তান আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাকে, ওরা যখন তোমার ডেটা ভেরিফিকেশন করবে সরকারি চাকরির ক্ষেত্রে, তখন ওরা দেখে নেবে যে তোমার ফ্যামিলি কি আছে, তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার সন্তান কতজন আছে। যদি দেখে তোমার দুটোর বেশি বাচ্চা আছে এবং অবভিয়াসলি সেখানে টুইন বেবি নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমার চাকরি চলে যাবে। কারণ আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য এই পদ্ধতি নেওয়া হয়েছে। তার মানে তুমি যখনই চাকরি ক্ষেত্রে যাবে তখন তোমার মাথায় রাখতে হবে যে তোমার যেন সন্তানের সংখ্যা দুইয়ের বেশি না হয়। যদি হয় সেক্ষেত্রে তুমি সরকারি চাকরির জন্য আর এন্টাইটেলড হবে না। এবার ন্যাচারাল দেশ সেক্ষেত্রে কি হবে, জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে। এবার টুইন বেবি কেন বলা হয়েছে, কারণ ধরো আহ, লোকের যখন যমজ বাচ্চা হয় সে তো সবসময় প্রি প্ল্যান্ড হয় না, সেই সময় ওটাকে প্রি প্ল্যান করা যায়ও না। ওরা একটা ভগবানের বা ঈশ্বরের বা আল্লাহ বা তুমি যারই মানো না কেন তার সৃষ্টি। তবে আলটিমেট যদি তোমার যমজ বাচ্চা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তুমি আরো একবার বাচ্চা নিতে পারো, সেটা হয়তো সমস্যা হবে না। কিন্তু যদি নর্মাল বাচ্চা দুটো হয়ে যায় তার থেকে বেশি তুমি আর, মানে যদি হয় সেক্ষেত্রে তুমি সরকারি চাকরি পাবে না। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন পলিসি, যেমন চায়নাতেও এই পলিসি রয়েছে অতিরিক্ত জনসংখ্যার জন্য। ঠিক আছে, আমাদের দেশে জনসংখ্যা হলো একটা ভয়ানক প্রবলেম। এটা হলো জেনুইন প্রবলেম। এই যে ধরো আজকে তোমরা দেখেছো, ছোটবেলা থেকে পড়েও এসছো, এখনো পড়ো, তোমরা জিওগ্রাফি পড়ো, তোমরা দেখবে ধান উৎপাদনে আমরা পৃথিবীতে দ্বিতীয়, পাট উৎপাদনে আমরা প্রথম, চা উৎপাদনে আমরা দ্বিতীয়, ও হুইচ মানে যেটাকে তোমরা গম বলো, গম উৎপাদনে আমরা দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকি। তাহলে বলো তো এত কিছু, মানে ভারতবর্ষে এত প্রোডাকশন, এরপরেও ভারতের লোক খেতে পায় না কেন? তার মেন কারণটা হলো জনসংখ্যা। আজকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রোডাকশন আমাদের হাফ, তারপরেও ওরা ওদের লোক যারা আছে তারা সবকিছু খাওয়া দাওয়া করার পরেও যা খাচ্ছে খাচ্ছে, তারপরেও কি হচ্ছে, ওরা কিছু মাল এক্সপোর্ট করে দেয়। এক্সপোর্ট করে দেয় মানে কি, আজকে তুমি তোমার লোকজনকে বা তোমার দেশের লোকজনের যখন খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তারা যখন পেট ভরে খেয়ে নেবে, তারপর যখন তোমার কাছে এক্সেস কিছু পড়ে থাকবে তখনই তো তুমি সেটাকে রপ্তানি করবে। আমাদের দেশে রপ্তানির জায়গাটা কম, কারণ আমাদের 140 কোটি লোক যা প্রোডাকশন হচ্ছে তাই সব খেয়ে ফেলছে। ইনফ্যাক্ট তার মধ্যেও 30-40 কোটি মানুষ খেতে পারছে না। এই জনসংখ্যা তুমি যদি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে কিন্তু দেশের উন্নতি সম্ভব নয়। আজকে তুমি ভাবো না, আজকে যদি তোমার ফ্যামিলিতে ইনকাম 500 টাকা, ঠিক আছে, আর তোমার ফ্যামিলিতে টোটাল লোক হলো 10 জন, তার মানে পার হেড মাথা পিছু ইনকাম কত হচ্ছে, 50 টাকা। আবার তোমার ফ্যামিলিতে ইনকাম 500 টাকা, ইনকাম একই, আমি ইনকাম বাড়াচ্ছি না, কিন্তু তোমার ফ্যামিলিতে যদি থাকে আজকে 5 জন, তাহলে পার হেড ইনকাম হয়ে যাচ্ছে 100 টাকা। সেম গল্প। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের করার জন্য বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন পলিসি নেয়। রাজস্থান সরকার এই পলিসিটা নিয়েছে এবং এটা সুপ্রিম কোর্ট
এটা চ্যালেঞ্জও হয়েছিল সুপ্রিম কোর্টে, বাট সুপ্রিম কোর্ট এটাকে আপহেল্ড করেছে। সুপ্রিম কোর্ট বলেছে না, রাজস্থানের সাথে এটার সাথে আমি সহমত, যে দুটোর বেশি বাচ্চা হলে সরকারি চাকরি যে দেবে না বলে রাজস্থান সরকার যে ডিসিশনটা নিয়েছে, দ্যাট ইজ কারেক্ট ফর দ্য পলিসি অফ পপুলেশন কন্ট্রোল। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেব একটুখানি মিউট কর। তাহলে আজকে আমরা উপরাষ্ট্রপতি নিয়ে ডিসকাস করছি। উপরাষ্ট্রপতি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের পলিটিক্যাল সায়েন্স বা এই পলিটিক যে বিষয় সেখানে। তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও উপরাষ্ট্রপতির প্রথম যে পয়েন্টটা, উপরাষ্ট্রপতির বেসিক্স। উপরাষ্ট্রপতির কথা কোন পার্টে বলা আছে? ন্যাচারালি পার্ট 5-এ বলা আছে। আর্টিকেল কভার করছে 63 থেকে 70। কনসেপ্ট অফ ভাইস প্রেসিডেন্ট ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আর এটা হলো ইউনিয়ন লিস্ট। তাহলে মোটামুটি এখানে অব্দি যা যা পয়েন্ট দেখলে ইউনিয়ন লিস্ট মানে এটা একটা কেন্দ্রের পার্লামেন্টের বিষয়, মানে উপরাষ্ট্রপতি সম্বন্ধীয় যদি কোনো আইন তৈরি করতে হয় সেটা পার্লামেন্ট তৈরি করবে। এটার কনসেপ্ট ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল কভার করছে 63 থেকে 70, পার্ট 5, একদম ভাইস প্রেসিডেন্টের বেসিক। মেন আমরা যেখানে আসবো এখান থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল শুরু হবে। আর্টিকেল 63, সেখানে বলছে অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি থাকবে। ভারতে একজন, যেমন আমরা বলেছিলাম না ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, তার কথা কোন আর্টিকেলে বলা আছে? তোমরা আনসার দিয়েছো আর্টিকেল 52। তাহলে এখানে বলা হচ্ছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, তার কথা কোন আর্টিকেলে বলা আছে? আনসার হবে আর্টিকেল 63। আর্টিকেল 63-তে বলা আছে ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি থাকবে, উপরাষ্ট্রপতির অফিসের কথা বলা আছে। নেক্সট আর্টিকেল 64, ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস অর রাজ্যসভা অ্যান্ড শ্যাল নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। একটু এক্সপ্লেন করি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত এখানে একটা কথা বলা হয়েছে, এক্স অফিসিও চেয়ারম্যান, এর বাংলাও আছে। এর বাংলা হলো পদাধিকার বলে চেয়ারম্যান। প্রশ্ন হলো এই পদাধিকার বা এক্স অফিসিও কথার মানে কি? পদাধিকার কর্তাটাকে তুমি যদি বলো কোনো একটা পদ তার অধিকার বলে, তুমি যখন একটা পোস্ট অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ, সেটাকে বলে এক্স অফিসিও। আমি একটা এক্সাম্পল নিই, অনেক এক্সাম্পল হয়। যেমন ধরো প্রধানমন্ত্রী, তুমি একজন ব্যক্তি, সে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলো। অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার। ন্যাচারালি একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এবং তাকে সরকারি দল বা যে দলের মেজরিটি আছে লোকসভাতে তাদের লিডার হিসেবে নিযুক্ত করেছে, সে হয়ে গেছে প্রধানমন্ত্রী দেশে। যেই তুমি প্রধানমন্ত্রী হলে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী পদের অধিকার বলে তুমি হয়ে গেলে নীতি আয়োগের চেয়ারম্যান। তুমি হয়ে গেলে ইন্টার স্টেট কাউন্সিলের চেয়ারম্যান। তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা নীতি আয়োগের চেয়ারম্যানকে আমরা কিভাবে নির্বাচিত করি, তুমি উত্তর দেবে নীতি আয়োগের চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করি না। তোমাকে কেউ জিজ্ঞেস করলো আচ্ছা নীতি আয়োগের চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে, তখনও তুমি একই কথা বলবে নীতি আয়োগের চেয়ারম্যানকে কেউ অ্যাপয়েন্ট করে না। তারপর তুমি যখন প্রশ্ন করবে তাহলে নীতি আয়োগের চেয়ারম্যানটা হচ্ছে কিভাবে, তুমি বলবে যখনই একজন মানুষ ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার পর সে প্রধানমন্ত্রীর পদের অধিকার বলে অটোমেটিক্যালি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যায়। মানে যেদিন তিনি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হচ্ছেন সেই দিন তিনি অটোমেটিক্যালি, সেদিন থেকে তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন। আলাদা করে নীতি আয়োগের চেয়ারম্যানকে নির্বাচিত বা অ্যাপয়েন্ট করার কোনো প্রয়োজন নেই। একইভাবে ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যানকে আলাদা করে নির্বাচিত বা অ্যাপয়েন্ট করতে হয় না। যিনি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হন তিনি অটোমেটিক্যালি তার পদের অধিকার পালে
ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন। মানে তুমি যখন একটা পদে অ্যাপয়েন্টেড হচ্ছ, তুমি যখন একটা পদে বসছো, সেই পদে তোমাকে অধিকার দিচ্ছে অন্য দুটো পোস্ট অটোমেটিক্যালি হোল্ড করার। এটাকে বলে এক্স অফিসিও। ভারতবর্ষে যখন তুমি উপরাষ্ট্রপতি হবে, তখন সেই উপরাষ্ট্রপতির পদটা তোমাকে অধিকার দেবে যে তুমি অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে। যেমন আমরা জানি লোকসভার স্পিকার যিনি হন তিনি লোকসভার একজন এমপি হন। বর্তমানে লোকসভার 18তম লোকসভার স্পিকার তোমরা অনেকেই জানো ওম বিড়লা, এবং তিনি রাজস্থানের কোটা লোকসভা থেকে কিন্তু ভোটে জিতে লোকসভার এমপি হয়ে এসছেন, এবং তারপর তিনি লোকসভার এজ এ মেম্বার এবং বাকি মেম্বাররা তাকে স্পিকার করেছে। কিন্তু যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আমাদের বর্তমানে যিনি রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ জগদীপ ধনকর, তিনি কি করে রাজ্যসভার চেয়ারম্যান হলেন, তুমি বলবে কারণ জগদীপ ধনকর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, আর তিনি তার উপরাষ্ট্রপতি পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে যদি আমাকে বলে এক্স অফিসিও চেয়ারম্যান কে হবে রাজ্যসভার, আমরা বলবো উপরাষ্ট্রপতি। এবার তুমি বলবে যে স্যার এটা কি আমরা নিজেরাই বললাম, আর এটা কি কোথাও বলা আছে? এটা আর্টিকেল 64-এ পরিষ্কার করে একদম ভালো করে লেখা আছে যে ভারতবর্ষে যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি তার পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পেরেছো? আমি এতক্ষণ ধরে এক্স অফিসিও মানেটা বোঝানোর চেষ্টা করছিলাম। বলো বলো বলো। নীতি আয়োগকে তৈরি করেন মানে বুঝতে পারলাম না। নীতি আয়োগ হলো একটা বডি, যে বডিটা তৈরি করেছে ভারত সরকার। এটা মেনলি ভারত সরকারের অ্যাডভাইজারি বডি হিসাবে কাজ করে। নীতি আয়োগ তৈরি হয়েছে 1লা জানুয়ারি 2015 সালে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছেন 2014 সালে, বিজেপি সরকার যখন আসছে, তখন তাদের মনে হয়েছে 1951 সাল থেকে যে প্ল্যানিং কমিশন ভারতবর্ষে চলছে, যে প্ল্যানিং কমিশনের কাজ হয় প্রতি 5 বছর ছাড়া ছাড়া 5 ইয়ার প্ল্যান করা, এবং 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে একটা বলতে পারো টপ ডাউন অ্যাপ্রোচে উপর থেকে দেখে নিয়ে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে সেই রিলেটেড পলিসি বানানো। এবার অন্য কিছু একটা করা যাবে যে বটম আপ, নিচ থেকে আগে দেখা হবে একদম ওপর অব্দি যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে অ্যাডভাইজারি বডি তৈরি হবে, এবং তাই জন্য প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে 5 ইয়ার প্ল্যানকে রিপ্লেস করে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। এটা একটা সম্পূর্ণভাবে সরকারের এক্সিকিউটিভ ডিসিশন। নীতি আয়োগ পার্লামেন্টে কোনো আইন পাস করে তৈরি হয়নি, তাই এটা কোনো স্ট্যাচুটারি বডি নয়। নীতি আয়োগের মেনশন ভারতবর্ষের সংবিধানে বলা নেই, তাই এটা কোনো কনস্টিটিউশনাল বডিও নয়। এটা একটা নন কনস্টিটিউশনাল নন স্ট্যাচুটারি বডি। ইটস এ বডি হুইচ হ্যাজ বিন মেড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার এক্স অফিসিও চেয়ারম্যান হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক আছে? যদি বলো স্যার এর থেকেও বেশি কিছু জানতে চাও ইকোনমিক্স এর বিষয়, ইকোনমিক্স এর টিচার তোমাকে আরো ভালো করে নীতি আয়োগের কাজ বুঝিয়ে দিতে পারবে। ইটস নট মাই সাবজেক্ট, তো এর থেকে বেশি বলা আমার উচিত নয়। আর আমার যে প্রচুর নলেজও আছে আমার সাবজেক্টের বাইরে আমি বলবো না। জেনারেলি তোমরা যারা আমার কাছে ক্লাস করছো তারা জানো যে আমি আমার সাবজেক্টের বাইরে বেশি কথা বলি না, কারণ আমি মনে করি আমি একটা সাবজেক্টেই এক্সপার্ট, বাকি সাবজেক্টে আমি এক্সপার্ট নই। যেটুকুনি আমার অ্যাজ এ জিকে বা জেনারেল নলেজ আমার রয়েছে সেটুকুনি আমি তোমার সাথে শেয়ার করলাম। নেক্সট চলে যাও। ওয়েন দ্য ভাইস প্রেসিডেন্ট, বলো বলো সুরজিৎ বলো। গোটা ভারতবর্ষের যে কোনো ফিল্ড নিয়ে তারা কাজ করতে পারে, ডিফেন্স থেকে শুরু করে অটোমোবাইল থেকে শুরু করে এমএসএমই মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যে কোনো ফিল্ড নিয়ে তারা কাজ করতে পারে। তারা ভারত সরকারের অ্যাডভাইজারি বডি। তাদের কাজ হলো ভারত সরকারকে বিভিন্নভাবে অ্যাডভাইস দেয়া বিভিন্ন বিষয়। ইভেন স্পোর্টস নিয়েও বলতে পারে। যেমন তুমি আজকে নীতি আয়োগ আমাদের দেশের যে অলিম্পিক চলছে, পরবর্তীকালে আমরা আমাদের অলিম্পিকে কিভাবে আমরা প্রস্তুতি নেব। এই আমি কালকেই দেখছিলাম তীরন্দাজি খেলা দেখছিলাম, আমি দেখছিলাম যে ওখানে অঙ্কিতা ভকত বলে একটা মেয়ে আছে। মেয়েটি খুব ভালো তীরন্দাজি করে, এমন নয় যে মেয়েটি খারাপ, অবভিয়াসলি নাহলে অলিম্পিক অব্দি সে যেতে পারতো না। কিন্তু আমি দেখছিলাম সে 6-7 করে মারছিল। তার মানেটা কি, মেয়েটি টেকনিক্যালি যথেষ্ট ভালো হলেও সে কিন্তু মেন্টালি এখনো অলিম্পিকের যে চাপটা বা প্রেশারটা সেটা নিতে পারছে না। আর তীরন্দাজি বলো বা শুটিং বলো, এই সমস্ত খেলা তো মনোনিবেশ করার খেলা।
এখানে যদি কনসেন্ট্রেশন ল্যাপস করে, এখানে যদি কেউ চাপে পড়ে যায়, তাহলে কিন্তু তার মার্কস কমে যাবে, সে কিন্তু প্রপার মানে বুলসাই করতে পারবে না। তো এখন নীতি আয়োগ হয়তো ভারতবর্ষের টিম যখন অলিম্পিক যখন শেষ হবে, যখন সবাই ফিরে আসবে আমাদের ইন্ডিয়াতে, তখন নিশ্চয়ই এটা নিয়ে চর্চা তারা করতে পারে যে কিভাবে আমাদের যারা প্লেয়াররা যাবে তাদেরকে মেন্টালি পুরোপুরিভাবে ফিট করা যায়। কারণ মেন্টাল ফিটনেসটা খুব দরকার। ফিজিক্যাল ফিটনেস যেমন দরকার, তেমন মেন্টাল ফিটনেসটাও দরকার। ঠিক আছে? তো নীতি আয়োগ যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারে, যে কোনো ভারতবর্ষের যে কোনো বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা করতে পারে এবং তারা সরকারকে অ্যাডভাইস দিতে পারে। ডিফেন্স, এডুকেশন, হেলথ থেকে শুরু করে ভারতের যে কোনো বিষয়, এদের কাজ হলো শুধু অ্যাডভাইস দেয়া। এবার ভারত সরকার যে অ্যাডভাইস দেবে কি নেবে না সেটা ভারত সরকারের ব্যাপার। ঠিক আছে, আমি তোমাকে অ্যাডভাইস দিলাম, তুমি সকাল 5টা থেকে উঠে পড়াশোনা করো এবং তুমি সন্ধ্যেবেলা 12টা রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো। এবার তোমার মনে হলো যে না, আমার এই অ্যাডভাইসটা আমার জন্য প্রযোজ্য নয়, কারণ আমি রাত জেগে পড়লেই বেশি ভালো পড়ি, তোমার মনে হলো। এবার তুমি তো আমার এই অ্যাডভাইসটা নিলে না, কিন্তু আমি তোমাকে পড়তে বলেছি সারাদিন 6টা চ্যাপ্টার, তুমি সেই অ্যাডভাইসটা নিয়েছো, তুমি ঠিক করেছো হ্যাঁ, সারাদিন আমি 6টা চ্যাপ্টার শেষ করবো। কিন্তু তুমি প্রথম অ্যাডভাইসটা নাও, তুমি ঠিক করেছো যে তুমি রাত্রিবেলা পড়বে, সকালবেলা দেরি করে উঠবে। আমার বক্তব্য হলো অ্যাডভাইস মানে কোনো অর্ডার নয়। অ্যাডভাইস মনে হলো তোমাকে একটা ভেবে চিন্তে রাখার কথা বলা হচ্ছে। যেমন মাঝখানে নীতি আয়োগ প্ল্যান করেছিল যে ভারতবর্ষে যে কোনো সরকারি চাকরি করতে গেলে তোমাকে মিনিমাম 2 থেকে 3 বছর আর্মিতে কাজ করতে হবে। তা আমাদের দেশ সেটা নাকচ করে দিয়েছে। কারণ এটা তো ঠিকই, যে স্কুল টিচার হবে সে আর্মিতে কাজ করার মতো তার এক্সপার্টাইজ থাকবে, এটা কে বলেছে? ঠিক আছে, আর্মিতে কাজ করতে গেলে যা এক্সপার্টাইজ লাগে, তার যে ট্রেনিং লাগে, তো সেটা তো ন্যাশনালি একজন স্কুল টিচারের কেন, একজন ব্যাংক অফিসারের বা একজন ইন্স্যুরেন্সে যারা কাজ করে বা যারা তোমরা ফিউচারে কাজ করবে তাদেরও থাকবে না। স্বাভাবিক ব্যাপার, আর্মি তাদের ফিটনেস লেভেলটাই আলাদা। ঠিক আছে, তো এই অ্যাডভাইসটা তারা নেয়নি। তাই ওরা অ্যাডভাইস দিলেই যে ভারত সরকার সেটা মেনে নেবে এমনটাও নয়। এই আর কি। যাকে, নেক্সট পয়েন্টে চলে আসো। ওয়েন ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা সবাই জানি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। কোন আর্টিকেলে বলা ছিল? আর্টিকেল 65-এ বলা ছিল, আমি তোমাদেরকে বলেছি। ওয়েন ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অর ডিসচার্জ দ্য ফাংশন অফ প্রেসিডেন্ট, হি শ্যাল নট পারফর্ম দ্য ডিউটি অফ দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। অর্থাৎ যদি এমন হয় যে উপরাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে, কোনো কারণে যদি প্রেসিডেন্টের পদটা শূন্য হয়ে যায়, বা কোনো কারণে যদি এমন হয় যে ভারতবর্ষের প্রেসিডেন্ট সে তার পদটা মানে সে আছে, অ্যাবসেন্ট আছে, আমরা জানি আমাদের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারে। যদিও উপরাষ্ট্রপতি কখনো রাষ্ট্রপতি হয়ে যায় না, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করবে তখন উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবে না। ন্যাচারালি তোমরা আমায় প্রশ্ন করবে, স্যার উপরাষ্ট্রপতি যদি কখনো রাষ্ট্রপতি হিসেবে কাজ করে, আর তাহলে সেই সময় রাজ্যসভার চেয়ারম্যান কে হবে? রাজ্যসভাতে ডেপুটি চেয়ারম্যান থাকে। রাজ্যসভাতে ডেপুটি চেয়ারম্যান থাকে, সেই ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবে যদি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করে। আর এছাড়াও রাজ্যসভাতে একটা প্যানেল অফ চেয়ারপারসন থাকে। যদি কোনো কারণে এমন হয় যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করছে আর ডেপুটি চেয়ারম্যানও কোনো কারণে অফিসে নেই, হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে প্যানেল অফ চেয়ারপারসন থেকে যে কোনো একজন পার্সন এসে সে উপরাষ্ট্রপতির অ্যাবসেন্সের ক্ষেত্রে আহ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারে, যদি ডেপুটি চেয়ারম্যানও অ্যাভেলেবেল না থাকে। তবে ডেপুটি চেয়ারম্যানই প্রাথমিক, মানে ডেপুটি চেয়ারম্যানটাই হলো নেক্সট, যে উপরাষ্ট্রপতি না থাকলে যে কাজ করবে। কোনো কারণে ডেপুটি চেয়ারম্যান না থাকলে প্যানেল অফ চেয়ারপারসন থেকে একজন এসে সে তোমার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারে। তাহলে প্রথম স্লাইডটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই আশা করি, সবাই ঠিক আছে তো? ক্লিয়ার আছে তো প্রথম স্লাইডটা? যদি সবাই বলো ক্লিয়ার আছে, আমি তাহলে এগোবো। নেক্সট স্লাইডে আমি এগোই। কোয়ালিফিকেশন। প্রথমত কোয়ালিফিকেশনে যেটা বলা হয়েছে, ফার্স্ট কোয়ালিফিকেশন অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আমি আগেও বলেছি যে তোমাকে যদি ভারতবর্ষের যে কোনো ইম্পর্টেন্ট পলিটিক্যাল পোস্ট হোল্ড করতে হয়, সেটা রাষ্ট্রপতি হোক, সেটা গভর্নর হোক, সেটা উপরাষ্ট্রপতি হোক, সেটা রাজ্যসভার কোনো মেম্বার হোক, লোকসভার মেম্বার হোক, পিএম হোক, সিএম হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে যে কোনো মেম্বার যদি তোমাকে হতে হয়, প্রথম একদম প্রধান এবং প্রথম শর্ত যেটা হতে হবে, তোমাকে ভারতের নাগরিক হতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন।
এবং তারপর তোমাকে উপরাষ্ট্রপতি হতে গেলে সেকেন্ড যেটা বলা হয়েছে, তোমাকে মিনিমাম বয়স 35 বছর, অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষেত্রে যা ছিল এখানেও তাই। নেক্সট পয়েন্টটা বলা হচ্ছে অ্যানাদার কোয়ালিফিকেশন ফর এ ক্যান্ডিডেট টু রান ফর ভাইস প্রেসিডেন্ট ইলেকশন। আর একটা কোয়ালিফিকেশন লাগছে, ইজ টু বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড অ্যাজ রাজ্যসভা মেম্বার। অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা লাগবে তোমার যদি তোমাকে উপরাষ্ট্রপতি হতে হয়। ব্যাপারটা না অনেকটা প্রেসিডেন্টের মতো। আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম যে প্রেসিডেন্ট হওয়ার একটা যোগ্যতা হলো যে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি হবে লোকসভার মেম্বার। একইভাবে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি হবে রাজ্যসভার এই তোমার উপরাষ্ট্রপতি জন্য তুমি কোয়ালিফাইড হবে। এবার প্রশ্ন হলো রাজ্যসভার মেম্বার হতে গেলে যোগ্যতাটা কি বেসিক্যালি লাগে? যোগ্যতা তো লাগে দুটো। একটা হলো তোমাকে ভারতের নাগরিক হতে হবে, সেটা অলরেডি এখানে বলা আছে। আর রাজ্যসভার ক্ষেত্রে বলা হয় মিনিমাম 30 বছর বয়স হবে, সেটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ উপরাষ্ট্রপতির ক্ষেত্রে অলরেডি বয়সের একটা আলাদা প্যারামিটার 35 বছর দেওয়া আছে। তার মানে বেসিক্যালি এই সেকেন্ড পয়েন্টটার অ্যাসার যে খুব কিছু ফ্রুটফুল মিনিং হয় তা নয়, কিন্তু যেহেতু ভারতের সংবিধানে এটা বলা আছে তো আমরা এটা পড়ে নেব। উপরাষ্ট্রপতি হতে গেলে তোমাকে রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেটা তোমার রাখতে হবে। আর মিনিমাম 35 বছর বয়স, আর ভারতের নাগরিকত্ব তো ম্যান্ডেটারি। এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। কোয়ালিফিকেশনের পার্টটা আমাদের হয়ে গেল, এটা অ্যাজ সাচ বোঝারও কিছু নেই, আমি জানি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকবেও না। আমি নেক্সট জায়গায় চলে যাচ্ছি, আর্টিকেল 65। এই আর্টিকেলটা অলরেডি আমরা বুঝে নিয়েছি, এই আর্টিকেলটা অলরেডি আমাদের এক্সপ্লেনেশন হয়ে গেছে। ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অর টু ডিসচার্জ হিজ ফাংশন ডিউরিং ক্যাজুয়াল ভ্যাকেন্সিস ইন দ্য অফিস ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট যখন থাকছে না তার অফিসে, বা প্রেসিডেন্টের পদটা যখন ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, বা প্রেসিডেন্ট যখন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তখন ভাইস প্রেসিডেন্ট কি করছে? তখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা আমরা আগে থেকেই জানতাম। তো এটার কথা আর্টিকেল 65-এ বলা আছে। নেক্সট যেটা আর্টিকেল, এই আর্টিকেলটা আবার নতুন আর্টিকেল, সেটা হলো আর্টিকেল 66। কি বলা হচ্ছে না, ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। আমরা এর আগে প্রেসিডেন্টের ইলেকশন পড়েছি আর্টিকেল 54-এ, এখানে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে। প্রথমত হলো ভাইস প্রেসিডেন্টের ইলেকশন যদি বলি, ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ অ্যান ইলেকটোরাল কলেজ। এখানেও একটা ইলেকটোরাল কলেজ কাজ করছে, অর্থাৎ গ্রুপ অফ মেম্বার্স কাজ করছে। কিন্তু ইলেকটোরাল কলেজে কারা আছে না, কনসিস্টিং অফ বোথ মেম্বার্স অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। এখানে কিন্তু পার্লামেন্টের দুটো হাউসের মেম্বারই রয়েছে। তার মানে আমি যদি একটুখানি বিচার করে দেখি, তার মানে এখানে লোকসভার সমস্ত মেম্বার অংশগ্রহণ করবে। লোকসভাতে তো এখন 543 জন মেম্বার, আর লোকসভাতে বর্তমানে কোনো মনোনীত সদস্য নেই। মানে যারা আছেন তারা সবাই নির্বাচিত, 543 জন সদস্য সবাই নির্বাচিত, অল আর ইলেক্টেড। আগে দুজন মনোনীত ছিল, 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেই দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে আমরা রিমুভ করে দিয়েছি। তো ন্যাচারালি এখন যারা আছে তারা সবাই নির্বাচিত। কেন 545 করবি কেন, যেখানে দুজন মেম্বারকে অলরেডি 2020 সালে রিমুভ করে দিয়েছি? এখন তো 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। বোকা বোকা প্রশ্ন। 2020-তে রিমুভ করে দিয়েছি, 2024-এ এসে বলছিস কেন 545 করবো? হ্যাঁ, হ্যাঁ, 12 আনসার হবে। রাজ্যসভায় 12 জন, লোকসভায় শূন্য। হ্যাঁ, তো আপডেট করেনি, ওরা আপডেট করেনি এখন, সেই সেই বইটাতে হয়তো আপডেট হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই মাসিক পত্রিকাগুলো যদি সবচেয়ে ভালো রিসোর্স হতো, তাহলে আর আমাদের কাছে পড়ারই বা কি মানে হতো, আর লক্ষ্মীকান্ত পড়ারই বা কি মানে হতো, তাই না? ব্যাপারটা হলো এই সমস্ত, ওই সমস্ত যখন বইগুলো পড়বি না, শুধু এই ইনফরমেশন বলে নয়, যে কোনো ইনফরমেশনে দেখবি সেখানে অনেক ইনফরমেশন আছে যেটা আপডেট করা নয়। ঠিক আছে, তো সেই আপডেটেড ইনফরমেশন আমাদেরকে পড়তে হবে। 2020 সালে 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে লোকসভাতে আগে যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে আমরা নমিনেট করতাম, সেই মেম্বারশিপ আমরা স্ক্র্যাপ করে দিয়েছি। তাই 2020 সালের পর থেকে ভারতবর্ষের লোকসভার টোটাল সদস্য সংখ্যা 543, এবং তারা সবাই নির্বাচিত। যে দুজন মনোনীত ছিল তারা নেই। আর সবচেয়ে বেশি সংখ্যক কতজন লোকসভা মেম্বার হতে পারে, সেটার সংখ্যা আগে ছিল 552, সেটা এখন কমে হয়ে গেছে 550। দিস ইজ দ্য আপডেটেড ইনফরমেশন।
রাজ্যসভার ক্ষেত্রে আমি যদি বলছি রাজ্যসভার ক্ষেত্রে আমি যদি বলি, রাজ্যসভার ক্ষেত্রে টোটাল নির্বাচিত সদস্য 233 জন। তারা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসে। রাজ্যের যে সমস্ত এমএলএ রা আছে তারা ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে, কারণ সাধারণ মানুষ রাজ্যসভার ভোটে অংশগ্রহণ করে না। এবং তার সাথে রাজ্যসভায় 12 জন মেম্বার আছে যারা নমিনেটেড। এরা জেনারেলি সায়েন্স, আর্ট, কালচার, সোশ্যাল সার্ভিস বা মাঝে মাঝে স্পোর্টস এই সমস্ত ফিল্ড থেকে বিলং করে, যেমন রিসেন্টলি সুধা মূর্তি বা এরা গেছে। তো রাজ্যসভায় 12 জন টোটাল মনোনীত সদস্য, আর লোকসভায় কোনো মনোনীত সদস্য নেই। অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টে টোটাল নমিনেটেড বা মনোনীত সদস্যের সংখ্যা বর্তমানে 12, আফটার 2020। আর টোটাল মেম্বারের সংখ্যা 543 প্লাস 245 বললে যেটা আসছে সেটা। তুই যে ম্যাগাজিনটা পড়ছিস, পরের মাস থেকে তোর প্রথম যে কাজ হবে এই ম্যাগাজিনটা না পড়া। ঠিক আছে? তুই যে ম্যাগাজিনটা পড়ছিস পরের মাস থেকে তোর প্রথম কাজ হবে ওই ম্যাগাজিনটা থেকে অ্যাভয়েড করা। কারণ ব্যাপারটা হলো, ম্যাগাজিনের নাম কি অ্যাচিভার্স নাকি? ও ঠিকই আছে। হ্যাঁ, ওই অ্যাচিভার্স যে কোম্পানি বার করে ওই কোম্পানিটার নাম হলো জর্জ। ওই জর্জে আমি প্রথমে 1 বছর পড়িয়েছিলাম। ঠিক আছে? আর অ্যাচিভার্স জর্জে যারা ওই চাকরি বাকরি, মানে যারা ওই হয় না চাকর বাকর টাইপের যারা লোকজন থাকে না, যারা সেই নোট বোর্ড বানায়, দেখেছিস কি কিছু লোক আছে, তারা ওই বইটা বানায়। তাহলে এবার বুঝে নে। ওই জন্য ভবিষ্যতে আর অ্যাচিভার্সটা পড়তে যাস না, তোদের মধ্যে অনেকে অ্যাচিভার পড়ে। আমি নিজে ওই জর্জে কাজ করেছি, আমি জর্জে 1 বছর কাজ করার পর দেন রাইসে জয়েন করি। তারপর রাইসে দীর্ঘ 7.5 বছর কাজ করার পর দেন আন একাডেমি, দেন বাইজুস, দেন এখন তো বেলুড় মঠে রয়েছি, অধ্যয়ন একাডেমিতে রয়েছি, আর দিল্লির একটা ইনস্টিটিউটে অনলাইন পড়াই। তো আমি নিজে জর্জে কাজ করে দেখেছি জর্জের ওই ম্যাগাজিন কারা বানায়। এবং ন্যাচারালি ওদের মতো লোকজন যদি বানায়, তাহলে ওরা যে ভুলভাল ইনফরমেশন দেবে সেটা খুব একটা অস্বাভাবিকও নয়। আর ভুলভাল ইনফরমেশন দেওয়ার পরেও সেটাকে এডিট করতে হয়। এডিট মানে বুঝতে পারছিস, মানে ধর আমি আজকে একটা নোট তোকে দিয়েছি, ঠিক আছে, তোকে তো সেটা এডিট করে দেখতে হবে, যেটা বইয়ের ক্ষেত্রে ম্যান্ডেটারি। ঠিক আছে? তো বা ম্যাগাজিনের ক্ষেত্রে ম্যান্ডেটারি, সেটাও ওখানে প্রপারলি ফলো করা হয় না। ঠিক আছে? তো বা, তুই না, তুই অ্যাচিভার্স পড়তে পারিস, বাট অ্যাচিভার্সে তোকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ওই অন্যান্য ইনফরমেশন গুলো ভুলভাল থাকে। তুই অ্যাচিভার্স কিনে তুই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো টোকা জিনিস। তোকে মানে বিভিন্ন জায়গা থেকে ওরা নিয়ে সেটাকে ট্রান্সলেট করে ভালো করে বানায়। অ্যাচিভার্স ম্যাগাজিন ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। আর যদি কখনো কোশ্চেন নিয়ে কখনো কোনো সংশয় হয়, তখন সবসময় নিজে একবার গুগল করে চেক করে দেখবি। যদি মনে হয় যে গুগলে সঠিক অ্যান্সার পাচ্ছিস না বা কোনো কনফিউশন হচ্ছে, তখন আমাকে ক্লাসে জিজ্ঞেস করবি। একদম, একদম। এটা জিজ্ঞেস করবি এই কারণে, কারণ ব্যাপারটা হলো আলটিমেট ভুল হয়ে যাবে। মানে ভুল শিখে গেলে তো মুশকিল না। যেমন মানে আমি অ্যাচিভার্সে একবার দেখেছিলাম যে ভারতবর্ষের হাইয়েস্ট পিকের নাম বলা আছে তোর গডউইন অস্টিন। এটা ডিপেন্ড করছে কি জিজ্ঞেস করছে ওরা। দেখ, প্রথমত হলো গডউইন অস্টিন, মানে এটা যদিও ভূগোলের ব্যাপার কিন্তু এটা জিকে প্রশ্ন হিসেবে আমি ডিল করতে পারি। গডউইন অস্টিন যে পাহাড়টা, সেটাকে তোরা কেটু বলিস, ওটা কারাকোরামের ওপরে রয়েছে। এবার কারাকোরাম পর্বতশ্রেণী যেটা, সেটা কিন্তু বর্তমানে পিওকের মধ্যে পড়ে, মানে পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে পড়ে। তো ভারত অফিসিয়ালি কিন্তু পিওকে ভারতের পার্ট বলে সেটা দাবি করেনি। ভারত চায় পিওকে ভারতের পার্ট হোক, কিন্তু ভারতের অফিসিয়াল যে টেরিটরি, বর্তমানে যেটা অফিসিয়াল টেরিটরি আছে, তার মধ্যে পিওকে পড়ে না। পিওকে কে একটা ডিসপিউটেড ল্যান্ড হিসেবে গণ্য করা হয়। আমাদের যে টোপোলজিক্যাল সার্ভে, যারা আমাদের ম্যাপ বানায়, তারা সেটাকে ডিসপিউটেড টেরিটরি বলছে। তাহলে সেই হিসেবে যদি পিওকে ডিসপিউটেড টেরিটরি হয়, সেটা যদি অফিসিয়ালি ভারত সরকারের ম্যাপের মধ্যে না থাকে, কিন্তু সেটা ভারতের একটা দাবি দীর্ঘদিনের, যে ওটা ভারতের কাছে রাখতে হবে, সেই হিসেবে আমি অফিসিয়াল টেরিটরি ভারতের ওটাকে ধরবো না। সিকিম ভারতের অফিসিয়াল টেরিটরি, তাই সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের অফিসিয়াল হাইয়েস্ট পিক। কিন্তু তাহলে সেই হিসেবে গডউইন অস্টিন কারেক্ট আনসার হচ্ছে না। এবার যদি তোকে পরীক্ষায় জিজ্ঞেস করে ইনক্লুডিং পিওকে তোমরা আনসার করো, বা ইনক্লুডিং এনি ডিসপিউটেড ল্যান্ড তোমরা আনসার করো, তাহলে সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি কেটু আনসার করব। মানে তুই বুঝতে পারছিস, ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক এই ব্যাপারে। মানে এই ব্যাপারে কোনো কনফিউশন থাকার কথা নয় তোর।
ঠিক আছে, বিকজ তুই যদি সঠিক ইনফরমেশন জানিস, তোকে তাহলে তুই তাহলে কনফিউজ হবি না। বল। হুম। আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় সেটাকে একটু স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া উচিত, যারা জিওগ্রাফিক্যাল রাইটার তাদের সেই জিনিসটা মেনশন করে দেওয়া উচিত প্রপারলি। যদি তারা সেটা মেনশন না করে তাহলে সেটা ঠিক নয়, এতে ছেলেমেয়েরা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, আমি তো আমার কাজ। হ্যাঁ। হুম। দেব আবার কি বলছে, ক্লাসে আসুন মানে ক্লাসেই তো আছি, কোথায় গেলাম আবার? ও ও মানে ও বলতে, আমার মনে হয় দেব, দেব যেটা বলতে এই যে আর্টিকেলে আর্টিকেলে আসুন, আর্টিকেলে আসুন না ক্লাসে আসুন, কোনটা বলছিস বুঝতে পারছি না। মানে আর্টিকেলে আসছে বল, তাই বলে ক্লাসে আসুন কি, আমি বললাম ক্লাসেই তো বসে আছি। যা বাবা। ঠিক আছে, ওটা নিয়ে পরে মোট কথা আমি যেটা বললাম এটা মাথায় রাখবি। রাজ্যসভায় 231 জন ইলেক্টেড, 12 জন নমিনেটেড, লোকসভায় সবাই এরা ইলেক্টেড। ঠিক আছে। কি হয়েছে? কোন ফিল্ড থেকে এসছে মানে বুঝতে পারলাম না। না, ওর কেন হবে? এস জয়শঙ্কর 12 জন নমিনেটেড মেম্বার থেকে আসে না। না না, রাজ্যসভায় তো টোটাল 12 জন নমিনেটেড মেম্বার আছে, তাই না? আর তার সাথে 233 জন ইলেক্টেড মেম্বার আছে। কি বলছি বুঝতে পারছিস? এবার তুই প্রশ্নটা আমাকে কি করছিস সেটা আমাকে একবার স্পেসিফাই কর, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। না, এস জয়শঙ্কর 231 জনের মধ্যে পড়ে। এস জয়শঙ্কর গুজরাট থেকে, গুজরাটের রাজ্যসভা থেকে এসছে। ঠিক আছে। মনোনীত নয়। মনোনীতর মধ্যে আছে তোর চেনাশোনার মধ্যে সচিন আছে, এক সময় ছিল, এখন অবশ্য নেই। মেরি কম, এখন বর্তমানে সুধা মূর্তি হয়েছে। হ্যাঁ হতে পারবে, কিন্তু জেনারেলি হয় না। জেনারেলি হয় না, বাট অ্যাজ পার কনস্টিটিউশন না হওয়ার কিছু নেই, কারণ কনস্টিটিউশনে বলা আছে তুমি রাজ্যসভা বা লোকসভার মেম্বার হলেই তুমি মন্ত্রী হতে পারবে, তাহলে সেক্ষেত্রে তুমি মনোনীত হলেও পারবে। বর্তমানে মনোনীত মেম্বারদের মধ্যে তুই চিনিস পার্সোনালি আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা, তিনি রাজ্যসভার মনোনীত সদস্য। রিসেন্টলি সুধা মূর্তি হয়েছে, তোরা জানিস। সুধা মূর্তিকে তো তোরা বেশ ভালো করেই চিনিস, তো সেও মনোনীত সদস্য হয়েছে। ঠিক আছে, চলো। তাহলে আলটিমেট রাজ্যসভা লোকসভার যারা মিলিত মেম্বার তারা মিলে ইলেকটোরাল কলেজ তৈরি হয়, এবং সেটা তারা মিলে ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করে। এইটুকুনি জানলেই হবে। আর্টিকেল 66 মাথায় রাখবে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে স্টেটস গুলোর কোনো ভূমিকা নেই। আমরা প্রেসিডেন্টের সময় দেখেছিলাম যে স্টেটের এমএলএ রা অংশগ্রহণ করে, এখানে তারা এখানে অংশগ্রহণ করছে না। আমরা প্রেসিডেন্টের সময় দেখেছিলাম দিল্লি আর পুডুচেরির যারা এমএলএ তারা অংশগ্রহণ করে, এইখানে কিন্তু তারাও আর অংশগ্রহণ করছে না। এটা আমরা দেখলাম যে রাজ্যসভার ক্ষেত্রে শুধুমাত্র লোকসভার মেম্বার, এবং যেটা আমরা লোকসভার মানে প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখেছিলাম যে লোকসভার 12 জন সদস্য তারা কিন্তু অংশগ্রহণ করে লোকসভার, সরি, রাজ্যসভার 12 জন সদস্য অংশগ্রহণ করে না প্রেসিডেন্টের ভোটে। এখানে কিন্তু রাজ্যসভার সবাই, ইনক্লুডিং নমিনেটেড মেম্বার, তারাও কিন্তু অংশগ্রহণ করছে। কন্ডিশন অফ দ্য অফিস মানে উপরাষ্ট্রপতি অফিসের কন্ডিশন কি সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। দেখো, প্রথম যেটা কন্ডিশন বলা হয়েছে সেটা হলো হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর এ হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। তার মানেটা হলো এই যে আমাদের উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু রাজ্যের আইনসভার ও মেম্বার হতে পারবেন না, আর তিনি কিন্তু কেন্দ্রীয় আইনসভারও কোনো হাউসের মেম্বার হতে পারবেন না। দেখ, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা কর, সেটা হলো তুই যখন ভাইস প্রেসিডেন্ট হবি বা তুই যখন প্রেসিডেন্ট হবি, তখন প্রথম একটা শর্ত থাকে, তোমাকে যে কোনো অফিস অফ প্রফিট ছাড়তে হবে। যে কোনো অফিস অফ প্রফিট তোমাকে ছাড়তে হবে। তুমি কোনো রাজ্যসভা লোকসভা মেম্বার হতে পারবে না, তুমি এমএলএ হতে পারবে না, তুমি পঞ্চায়েতের মেম্বার হতে পারবে না, তুমি মিউনিসিপ্যালিটির কোনো মেম্বার হতে পারবে না, তুমি কোনো সরকারি চাকরি করতে পারবে না, তুমি সরকারের আগে চাকরি করতে সেখান থেকে পেনশন পাও, পেনশন নিতে পারবে না। ঠিক আছে, তুমি যদি কোনো গভর্নমেন্ট টেন্ডার নিয়ে কাজ করো, ধরো তুমি একটা গভর্নমেন্টের রেলওয়ে লাইন আছে, সেখানে তুমি টেন্ডার নিয়ে একটা প্রাইভেট কোম্পানি হিসেবে কাজ করছো, বা
ট্রেনে যে রংগুলো হয় সেই রংগুলো টেন্ডারশিপ নিয়েছো, বা পশ্চিমবঙ্গে আমাদের যে রাস্তাগুলো নীল সাদা রং হয় সেই টেন্ডারশিপ নিয়েছো, সবুজ সাথী সাইকেলের টেন্ডারশিপ নিয়েছো, হোয়াট এভার ইট ইস, তুমি যদি এরকম কোনো টেন্ডারশিপ নিয়ে থাকো সেই সমস্ত টেন্ডারশিপ সব তোমাকে ছাড়তে হবে। তুমি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। এবং এইখানে যে প্রথম পয়েন্টটা বলা আছে, হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এই পয়েন্টটা কি প্রমাণ করছে না যে, মানে যেটা আমি যেটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলে থাকি, যে আমাদের দেশের যিনি উপরাষ্ট্রপতি তিনি অ্যাকচুয়ালি রাজ্যসভার পদের, মানে রাজ্যসভার চেয়ারম্যান এবং তার পদের অধিকার বলে, এবং রাজ্যসভার চেয়ারম্যানই হলো একমাত্র মেম্বার রাজ্যসভার যে কিন্তু রাজ্যসভার সদস্য নয়। বুঝতে পারছিস? কারণ রাজ্যসভার সদস্য, মানে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি রাজ্যসভার সদস্য নন। এই পয়েন্টটা প্রমাণিত হচ্ছে কন্ডিশন অফ দ্য অফিসের প্রথমে, যে হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ না লোকসভা না রাজ্যসভা তিনি কোনো হাউসেরই মেম্বারশিপ হতে পারবেন না। অর্থাৎ রাজ্যসভার মেম্বার হবেন না ভারতের উপরাষ্ট্রপতি। তার মানে রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার মেম্বার নন। ক্লিয়ার? বোঝা গেছে? ফার্স্ট পয়েন্টের বিশেষ করে যে পয়েন্ট আমি বললাম, যে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা লোকসভার স্পিকার কি লোকসভার মেম্বার 100 বার, আমি তো একটু আগেই বললাম যে আমাদের ওম বিড়লা তিনি কোটা লোকসভা থেকে লোকসভার মেম্বার হয়েছেন। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে রাজ্যসভার চেয়ারম্যান কি রাজ্যসভার মেম্বার, তুমি বলবে না, রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার মেম্বার নন। তিনি রাজ্যসভার মেম্বার হয়েছেন ঠিকই, বাট তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন এবং সেই উপরাষ্ট্রপতির পদের অধিকার বলে তিনি রাজ্যসভার মেম্বার হয়েছেন। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে চলে আসি। In the event that any such individual is chosen vice president, he is considered to have emptied his seat in that house on the date on which he enters upon his office as president. এবার যদি তিনি কোনো এরকম পদে অধিষ্ঠিত থাকেন বা কোনো অফিস অফ প্রফিট যদি হোল্ড করে থাকেন, সেটা প্রথমেই তাকে ছাড়তে হবে না। মানে উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়ানোর জন্য তাকে কোনো পদ ছাড়তে হচ্ছে না, কারণ উপরাষ্ট্রপতির ভোটে তুমি যদি দাঁড়াও তুমি উপরাষ্ট্রপতির ভোটে হেরেও যেতে পারো, কোনো গ্যারেন্টি নেই যে তুমি উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াবে এবং আস্তে আস্তে জিতবে। তাই তুমি যখন উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াচ্ছ তখন তুমি হারতেও পারো জিততেও পারো। তাই জন্য আমি বলবো, যখন তুমি অ্যাজ এ উপরাষ্ট্রপতি যখন তোমাকে চয়েস করা হবে তখন মানে ভোটে যখন তুমি দাঁড়াবে তখন তোমার কিছু ছাড়ার দরকার নেই। কিন্তু যদি তোমাকে চয়েস করা হয়, যদি তুমি উপরাষ্ট্রপতি হিসেবে যাও, যখন তুমি সেখানে এন্টার করবে, ঠিক আছে, যখন তুমি সেখানে ঢুকবে তখন কিন্তু এন্টার সাফনিজ অফিস, যখন তুমি সেই অফিসে ঢুকবে তখন কিন্তু তোমাকে এরকম পদে থাকলে সেগুলো থেকে পরিত্যাগ করতে হবে। ধরো আমাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা স্যার আমি এমপি হিসেবে কি উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াতে পারি? 100 বার দাঁড়াতে পারো। তো আমি এমএলএ হিসেবে কি দাঁড়াতে পারি? দাঁড়াতে পারো। তুমি কোনো টেন্ডার নিয়ে, সরকারি চাকরি নিয়ে, পেনশন নিয়ে কি দাঁড়াতে পারি? দাঁড়াতে পারো। কিন্তু যখন তুমি উপরাষ্ট্রপতি পদে জিতবে, উপরাষ্ট্রপতি হওয়ার জন্য শপথ নিতে যাবে, তখন সেই পদ থেকে তোমাকে পরিত্যাগ করতে হবে, সেই পদ থেকে তোমাকে ইস্তফা দিতে হবে। কারণ তুমি যখন দাঁড়াচ্ছ তখন তুমি উপরাষ্ট্রপতি হওনি, তুমি হারতেও পারো তুমি জিততেও পারো। যখন তুমি জিতে গেছো তার মানে তুমি আর কিছুদিন পর উপরাষ্ট্রপতি হবে। এই জিতে যাওয়ার পর তোমাকে সেই পদ থেকে পরিত্যাগ করতে হবে। যদি তুমি হেরে যাও তাহলে তুমি যেমন তোমার সরকারি চাকরি বা যা আছে সেটা কন্টিনিউ করবে, কোনো অসুবিধা নেই। আর লাস্টের পয়েন্টে একই কথা বলা আছে, হি শুড নট হেল্ড এনি আদার অফিস অফ প্রফিট, তিনি অন্যান্য অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবেন না। ক্লিয়ার আছে কন্ডিশন অফ দ্য অফিসের প্রথম 3টে পয়েন্ট? টার্মস অফ দ্য অফিসে চলে যাও। ভাইস প্রেসিডেন্ট হোল্ড অফিস ফর 5 years ফ্রম দ্য ডেট অফ হিজ ইনাগুরেশন, অর্থাৎ যেদিন তিনি উপরাষ্ট্রপতি হবেন তারপরে আগামী 5 বছর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন। ভাইস প্রেসিডেন্ট ক্যান রিজাইন অ্যাট এনি টাইম বাই সেন্ডিং এ লেটার অফ রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট যখন ইচ্ছে তখন তিনি রেজিগনেশন দিতে পারেন তার অফিস থেকে। তাকে শুধু একটাই কাজ করতে হবে, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানিয়ে দিতে হবে যে সে আর তার পদে অধিষ্ঠিত থাকতে চাইছে না। সে যে কোনো সময় ইস্তফা দিতে পারে এবং ইস্তফা পত্র কাকে জমা দেবে? রাষ্ট্রপতিকে। নেক্সট, হি ক্যান হোল্ড অফিস বিয়ন্ড হিজ টার্ম অফ 5 years আনটিল হিজ সাকসেসার টেক্স অফিস। যতক্ষণ না তার সাকসেসার অফিস নিচ্ছে
যতক্ষণ না তার সাকসেসার অফিসে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু সেই 5 বছর সে কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, মানে ধরো 5 বছর কাজ হয়ে গেছে, হয়তো ধরে নাও আগস্ট 2024 তার রিটায়ারমেন্ট, কিন্তু কোনো কারণে দেখা গেল নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে আরো 1 মাস সময় লাগছে। সেক্ষেত্রে যতদিন না তিনি আসছেন, নতুন উপরাষ্ট্রপতি আসছে, আরো 1 মাস টেনে দেবে ভাইস প্রেসিডেন্ট, কোনো সমস্যা নেই। হি অলসো হ্যাজ দ্য রাইট টু বি রি-ইলেক্টেড টু হিজ পজিশন ফর এনি নাম্বার অফ টার্মস। যদি উপরাষ্ট্রপতি চায়, উপরাষ্ট্রপতি রি-ইলেক্ট হতে পারে, পুনর্নির্বাচিত হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। এবং একাধিকবার হতে পারে, এমন নয় যে একবারই পুনর্নির্বাচিত হবে, বারবার পুনর্নির্বাচিত হতে পারে। আমাদের দেশে যেমন তোমরা জানো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি 2 বছর মানে দুটো টার্ম পর পর সার্ভ করেছেন। ঠিক আছে, রিসেন্টলি কিছু বছর আগে অব্দি তোমরা অনেকেই জানবে, হামিদ আনসারি, হামিদ আনসারি তিনি কিন্তু পরপর দুটো টার্ম তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন। ভেঙ্কাইয়া নাইডুর আগে হামিদ আনসারিই ছিল, তারপর ভেঙ্কাইয়া নাইডু হলো, ভেঙ্কাইয়া নাইডু কমপ্লিট করার পর জগদীপ ধনখড় হলো। ঠিক আছে, তো তিনিও পরপর দুটো টার্ম করেছেন। তো যেমন ভাবে প্রেসিডেন্ট ম্যাক্সিমাম মানে আনলিমিটেড টার্ম তিনি প্রেসিডেন্ট হতে পারেন, বাট তাকে পুনর্নির্বাচিত হতে হয়, উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও তাই, তাকে পুনর্নির্বাচিত হতে হবে। এটা একটুখানি মাথায় রাখবে। তবে হ্যাঁ, প্রেসিডেন্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ ছাড়া পুনর্নির্বাচিত আর কেউ হয়নি। রাজেন্দ্র প্রসাদই একমাত্র যিনি পুনর্নির্বাচিত হয়েছে। তাহলে টার্ম অফ দ্য অফিস, কন্ডিশন অফ দ্য অফিস, এটা আমাদের অব্দি হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই, সেটা হলো আর্টিকেল 69-এ কি বলা আছে। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য ভাইস প্রেসিডেন্ট টেকেন বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে উপরাষ্ট্রপতি, তাকে ওথকে পড়ায়, তাকে ওথ পড়ায় ভারতবর্ষের প্রেসিডেন্ট। এবং আমাদের থার্ড শিডিউলে ওথে যা যা বলা আছে সেগুলো বলে ওথ পড়ানো হয়। আর্টিকেল 71 বলছে, অল ডিসপিউটস অ্যান্ড ডাউটস অ্যারাইজিং আউট অর ইন কানেকশন উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট shall be inquired into and decided by the Supreme Court, whose decision shall be final. এখানে যেটা বলা হয়েছে সেটা হতো, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো ডিসপিউট হয়, যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে সেটা ডিরেক্ট চলে যাবে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ফয়সালা করবে। সুপ্রিম কোর্ট ছাড়া এই ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্য কারণ নেই। এটা সবাই আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আর্টিকেল 71। এবং যেমন তোমরা অনেকে হয়তো জানবে, নাও জানতে পারো, ভিভি গিরি, ভিভি গিরি একবার আমাদের দেশে উপরাষ্ট্রপতি হয়েছিলেন এবং রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে, ইন্দিরা গান্ধীর ক্যান্ডিডেট হিসেবে ভিভি গিরি সেই সময়কার অরিজিনাল কংগ্রেসের নীলম সেনজিবা রেড্ডিকে হারিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই রাষ্ট্রপতি ইলেকশনের যে প্রচুর ডাউট এবং ডিসপিউট ছিল, সেটা কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টে গিয়ে সলভ হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ফাইনাল ডিসিশন নেবে। যদি রাষ্ট্রপতি নির্বাচনে কোনো রকম বলতে পারো সন্দেহ দেখা যায় বা কোনো রকম বিতর্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে বা রাষ্ট্রপতি নির্বাচনে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে। আর রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি নির্বাচনটা করায় কে, যদি এটা জিজ্ঞেস করে, তাহলে তুমি আনসার দেবে, এটা করায় হলো আমাদের দেশের ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যারা আমাদের দেশে লোকসভা, রাজ্যসভা ভোট, লোকসভা বিধানসভা ভোট করায়, তারাই করায়। ঠিক আছে, বুঝতে পারলে? এই অবধি ক্লিয়ার আছে? প্রীতম বলো, কি বলো? কি? পাবে, 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 একবার হয়ে গেলেই পাবে। বুঝতে পারলাম না, একবার কোশ্চেনটা করবি? হ্যাঁ, 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 একদম। যেমন পন্ডিচেরিটা তামিল ম্যাড্রাস হাইকোর্টের আন্ডারে পড়ে,
যেমন তোর লাক্ষাদ্বীপটা পড়ে হলো কেরালা হাইকোর্টের আন্ডারে। একদম দিল্লি হলো একমাত্র ইউনিয়ন টেরিটরি এর নিজস্ব হাইকোর্ট আছে, বাকি কোনো ইউনিয়ন টেরিটরি নিজস্ব হাইকোর্ট নেই, কোনো না কোনো হাইকোর্টের আন্ডারে পড়ে ওরা, জুরিডিকশনে পড়ে ওরা। হ্যাঁ, হ্যাঁ, আছে, আর একটা আছে। দিল্লি ছাড়া আর একটা আছে, সেটা হলো পন্ডিচেরি। পন্ডিচেরি আর দিল্লিতে বিধানসভা আছে, ওদের বিধানসভা আছে মানে বিধায়কও আছে আর এমএলএও আছে। বাকি ইউনিয়ন টেরিটরি গুলোতে কোনো বিধানসভা নেই। আর বিধানসভা নেই বলে কোনো মুখ্যমন্ত্রীও নেই, কোনো বিধায়কও নেই। বিধানসভা না থাকার কারণ হলো সেখানে পপুলেশন অত্যাধিক কম। পন্ডিচেরি এবং দিল্লির পপুলেশন বেশি বলে ওই দুটো জায়গাতে বিধানসভা করা হয়েছে। না, লোকসভার ভোটে ওরা অংশগ্রহণ করে, একটা করে লোকসভা রয়েছে, আন্দামানে একটা লোকসভা আছে, লাক্ষাদ্বীপে একটা লোকসভা আছে। কিন্তু ওরা বিধানসভা ওদের নেই, ওদের আলাদা করে কোনো রাজ্য সরকার বলে কিছু নেই, ওরা ইউনিয়ন টেরিটরি। আর দিল্লি পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি হলেও ওদের একটা স্টেট গভর্নমেন্ট আছে, মানে ওদের ইউনিয়ন টেরিটরি নিজস্ব একটা সরকার রয়েছে, যেমন আমাদের আছে। না, লেফটেন্যান্ট গভর্নর নিজস্ব কোনো ডিসিশন মেকার নন। লেফটেন্যান্ট গভর্নর হলো রাষ্ট্রপতির, মানে কি বলবো, রাষ্ট্রপতির অন বিহাফ অফ রাষ্ট্রপতি, যেহেতু ইউনিয়ন টেরিটরি গুলোকে রাষ্ট্রপতি পুরোপুরি কন্ট্রোল করে। রাষ্ট্রপতির দ্বারাই যারা আমাদের মানে ইউনিয়ন টেরিটরিজ গুলো কন্ট্রোলড হয়। অ্যাকচুয়ালি আমাদের দেশের নিয়ম হলো ইউনিয়ন টেরিটরি গুলোকে সরাসরি কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করবে, রাষ্ট্রপতি কন্ট্রোল করবে। এবার রাষ্ট্রপতি তো বুঝতেই পারছি, সে তো আমাদের দেশের পেন অ্যান্ড পেপার হেড, নমিনাল হেড, তার তো আর কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। তো রাষ্ট্রপতি ওখানে কি করে, রাষ্ট্রপতির পক্ষে তো একই দিনে আন্দামান, লাক্ষাদ্বীপ, ওইদিকে দাদরা হাভেলি, চণ্ডীগড়, লাদাখ যাওয়া সম্ভব নয়। তাই জন্য সমস্ত ইউনিয়ন টেরিটরিতে রাষ্ট্রপতি তার বদলে অন বিহাফ অফ প্রেসিডেন্ট সেখানে একজন করে ব্যক্তিকে বসিয়ে রেখেছে, যারা হলো আহ, ওই পার্টিকুলার অফিসে, মানে অন দ্য বিহাফ অফ রাষ্ট্রপতি, যারা ওই পার্টিকুলার ইউনিয়ন টেরিটরিতে কাজ করছে, তাদেরকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটর। বুঝেছিস? তো কিছু কিছু ইউনিয়ন টেরিটরিতে তাদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, কিছু কিছু ইউনিয়ন টেরিটরি তাদের বলা হয় চিফ কমিশনার, আর কিছু কিছু ইউনিয়ন টেরিটরিতে তাদেরকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। মানে ইউনিয়ন টেরিটরিতে কোনো গভর্নর হয় না, আমাদের যেমন একজন করে গভর্নর হয়, যিনি রাষ্ট্রপতির বিহাফে, রাষ্ট্রপতি আমাদের দেশের হেড, সাংবিধানিক প্রধান। তাই রাষ্ট্রপতি কি করে, একজন করে গভর্নর অ্যাপয়েন্ট করে, যারা রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কাজ করে রাজ্যগুলোর ক্ষেত্রে। ইউনিয়ন টেরিটরিতে কোনো গভর্নর থাকে না। ইউনিয়ন টেরিটরিতে সিমিলার রোল প্লে করে লেফটেন্যান্ট গভর্নর বা যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা। ক্লিয়ার? না, কারণ আছে। কারণ ব্যাপারটা হলো, যদিও অরবিন্দ কেজরিওয়ালও তোর মতো বারবার কান্নাকাটি করছে আমাদের স্টেট করে দিন, এই কারণ ব্যাপারটা হলো যেহেতু দিল্লি এমন একটা জায়গাতে আছে, সেটা হলো ভারতের রাজধানী। তাই ভারতের রাজধানীর ভেতরে যদি থাকে, সেখানে যদি রাজ্য করা হয়, তাহলে সেখানে রাজ্য কেন্দ্রের মধ্যে ডিসপিউট তৈরি হতে পারে। তাই সেই জন্য ওটাকে স্পেশাল কন্ডিশনে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি করা হয়েছে 69th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তুই যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে না, কোনো ইউনিয়ন টেরিটরি নর্মাল নয়, সেগুলোকে রাজ্য করা যায় না। ফর এক্সাম্পল আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর থেকে ভারতের দূরত্ব যতটা বেশি, যা দূরত্ব তার থেকে, তুই যদি কর্নিকবরে যাস, কর্নিকবর থেকে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আছে যার নাম হলো সুমাত্রা, সেটার ডিস্টেন্স অনেক কাছে। ন্যাচারালি সেটা ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। সেম অ্যাপ্লিকেবল হলো লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ অনেক কাছে, ভারত অনেক দূরে। আবার তুই যদি চলে যাস পন্ডিচেরি, পন্ডিচেরি বল, বা দাদরা নগর হাভেলি বল, দমন অ্যান্ড দিউ বল, এগুলো একসময় ভারতের পার্ট ছিল না। পন্ডিচেরি ছিল ফ্রেঞ্চদের আন্ডারে, দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ ছিল পর্তুগিজদের আন্ডারে। তো সেখানে একটা আলাদা কালচার রয়েছে, তাই জন্য সেখানে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে এই কারণে, কারণ পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে মারাত্মক ঝামেলা ছিল। পাঞ্জাবে একটা খালিস্তানি মুভমেন্টের সমস্যাও আছে। প্লাস হরিয়ানাটায় মেনলি যারা হিন্দিভাষী তারা থাকে, পাঞ্জাবে যারা শিখ, যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তারা থাকে। সেখানে মারাত্মক ডিসপিউট হয়েছে এক সময়। তাই শাহ কমিশনের রেকমেন্ডেশনে চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি করে কমন ক্যাপিটাল করা হয়েছে। এই যে যত ইউনিয়ন টেরিটরি আছে, জম্মু কাশ্মীরকে কেন করা হয়েছে, ডিসপিউটেড এরিয়া, সমস্যা আছে, কিছু কিছু মানুষ ওখানে একটা স্প্লিটিং গ্রুপ আছে, যারা সবসময় বিচ্ছিন্নতাবাদী কে মদত দেয়। ঠিক আছে, পাঞ্জাবে যে সমস্যাটা আছে, তাই জন্য লাদাখ আর জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। কারণ আছে, এমনি এমনি হয় না।
কি বলছিস? একদম, একদম। তো কারণ আছে, মানে এমনি এমনি হয়নি, মানে হঠাৎ করে তুই এটা ভাবিস না যে এমনি করা হয়েছে। না, সেই মিশে যাওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের দেশ, ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, আমাদের কোনো ফেডারেল কথাটা আমাদের সংবিধানে মেনশন করা নেই। কিন্তু আন্দামান নিকোবরকে তুই যদি ইউনিয়ন টেরিটরি করে না রাখিস, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রালের কন্ট্রোলটা যদি কমে যায়, তোরা জানিস ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে কে? একটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে হলো রাজ্যের পুলিশ। রাজ্য আইন করে ল অ্যান্ড অর্ডার কে, মানে আমাদের রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার বা পুলিশ, সেগুলোর উপর আইন কে বানাতে পারে? রাজ্য বানাতে পারে। আন্দামানের যদি পুলিশের ওপর নিয়ন্ত্রণ আন্দামানের রাজ্য সরকারের হয়ে যায়, ভারত সরকারের কমে যায়, তাহলে ন্যাচারালি সেখানে আমাদের দেশের সিকিউরিটি ইস্যু হতে পারে। লাক্ষাদ্বীপের ক্ষেত্রেও তাই। কি বলছিস? জম্মু কাশ্মীর আর লাদাখ কোন হাইকোর্টের মধ্যে পড়ে, মানে বুঝতে পারলাম না। বাকিরা বলো, লাদাখ কামস আন্ডার হুইচ হাইকোর্ট, কি বলো? এটা তো একটা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এটা বোধহয় জানিস না। আচ্ছা, জম্মু কাশ্মীরের নিজস্ব হাইকোর্ট আছে। ঠিক আছে, এবার জম্মু কাশ্মীর যতদিন রাজ্য ছিল, তখন জম্মু কাশ্মীরের নিজস্ব একটা হাইকোর্ট ছিল, সেটা এখনো আছে। তো জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি এখন হয়ে গেছে ঠিকই, বাট যদিও এখন সুপ্রিম কোর্ট আবার রিসেন্টলি বলেছে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, এটা আমি ভাবলাম তোরা কেউ না কেউ বলতে পারবি। জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটোই জম্মু কাশ্মীর হাইকোর্টের আন্ডারে পড়ে। দেব, ঠিক আছে। এবং যদি জম্মু কাশ্মীর ফাইনালি ইউনিয়ন টেরিটরি, মানে সুপ্রিম কোর্ট এখন বলেছে জম্মু কাশ্মীরে 370টা তুলে দিতে হবে, কিন্তু ওকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তো জানি না এখন ভারত সরকার কি করবে, সেটার উপর সবটা ডিপেন্ড করছে। তো যদি জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হিসেবে রয়ে যায়, তাহলে দিল্লির পরে জম্মু কাশ্মীর হবে সেকেন্ড ইউনিয়ন টেরিটরি, যার নিজস্ব একটা হাইকোর্ট থাকবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? ঠিক আছে, চলো। হ্যাঁ, এখন যত কোশ্চেন হবে আমাকে বলবি, যত যত কোশ্চেন হবে আমাকে বলবি। তোর কোশ্চেন উত্তর দেওয়ার জন্য আমি আছি। কিন্তু কোশ্চেন গুলো যেন পলিটি হয়। তুই যদি আমাকে অঙ্ক করতে দিস, আমি বলতে পারবো না। হ্যাঁ, এখন থেকেই বলে দিলাম, আমি অঙ্কে খুব ভয় পাই। ফিজিক্সের কোশ্চেন, কেমিস্ট্রি কোশ্চেন জিজ্ঞেস করে ফেলিস না, তাহলে আমি উত্তর দিতে পারবো না। পলিটি থেকে যা প্রশ্ন হবে জিজ্ঞেস করবি, যা যা ইচ্ছা হবে। তবে হ্যাঁ, ভারতের পলিটি নিয়েই কইস। তুই যদি আমাকে বলিস গুয়াতেমালার প্রেসিডেন্ট কোন আর্টিকেলে বলা আছে, আমি উত্তর দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। তো আলটিমেট এমন কিছু করিস যেটা ভারতের সংবিধানের সাথে। হ্যাঁ। না, সেটা ব্যাপার না। নলেজ ইস্যু কারুর কারুর রয়েছে, অনেকে আবার সময়ের জন্য হয়তো করতে পারে না। আমি সবাইকে বলি না যে কারুর নলেজ নেই, সেটা নয়। আর আমি সব জানি, সেটাও নয়। আমি নিজেকে সবসময় আপডেট করি। আমি সবসময় মনে করি যারা টিচার তারা কখনোই সব জানে না। তারা হয়তো তোদের থেকে বেশি জানে, এটা অ্যাকচুয়ালি ঠিক। বাট তারা সব জানে না, মানে পৃথিবীতে সব জানা মানুষ এরকম হতে পারে না। আর যারা বলে আমি সব জানি, তারা মিথ্যে কথা বলে। এই ব্যাপারে একটুখানি অনেস্টি মেনটেন করা দরকার। আর নিজেকে আপগ্রেড করা সবসময় উচিত। সেটা তোদের জন্য যেমন প্রযোজ্য, একজন টিচারের ক্ষেত্রেও প্রযোজ্য, একজন ডাক্তারের ক্ষেত্রেও প্রযোজ্য, একজন উকিলের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক জিনিস আছে যেটা আমরা জানি না। ঠিক আছে, অনেক জিনিস আছে আমরা, হ্যাঁ, ডেফিনেটলি। আমি যখন মাস্টার ডিগ্রি করে এসেছি, আমি যখন মানে বিএ এম এ করা হয়েছে, যা যখন তারপর যখন নেটের মতো একটা এক্সাম, যেটা একটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, যেটা ইউজিসি নেয়, সেখানে যখন আমি কোয়ালিফাই করে ফেলোশিপ পেয়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তাহলে কিছু তো পড়াশোনা আমি এই সাবজেক্টের উপর করেছি। কিন্তু তার মানে এটা নয় যে আমি সব জেনে গেছি। এটা বুঝতে হবে, যেদিনই তোর পাটা মাটি থেকে উঠে যাবে, সেদিন কিন্তু তোর গ্রোথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার তোরা একদম নর্মাল সবে শুরু করেছিস পড়াশোনা করা, কনস্টিটিউশন নিয়ে, পলিটিক্স নিয়ে সবাই পড়ছিস, তো তোদের থেকে ডেফিনেটলি আমি বেশি জানি। আমি তো অলরেডি 12-14 বছর এই সাবজেক্টটা নিয়ে ঘাটাঘাটি করে নিয়েছি। 11 বছর ধরে আমি পড়াচ্ছি এই লাইনে। ইউপিএসসি পড়িয়েছি দীর্ঘদিন ধরে। তো তোদের থেকে আমি হয়তো বেশি জানি, বাট তার মানে আমি সব জানি, এটা নয়। আমি তো সবসময় বলি যে আমি এখনো পলিটিক্স ছাত্র। আমি অনেক কিছু জিনিস শেখার চেষ্টা করি। বুঝেছিস? ক্লিয়ার হয়েছে? সব কেউ জানে না। যারা দাবি করে তারা ভুল বলে। আর তোমরাও নিজেদেরকে মনে করবে তোমরা সব জানো না। এই সব জানতা আমরাই ভাব হলে কিন্তু মুশকিল। যে কোনো লাইনে, যে কোনো টিচারের ক্ষেত্রে।
আবার আমি দেখেছি আমাদের লাইনেই অনেকে বলেন যে আমি তো দুটো সাবজেক্ট এক্সপার্ট, ইতিহাস এবং পলিটি, ভূগোল, এবং দুটো সাবজেক্টে কেউ এক্সপার্ট হতে পারে না। দুটো সাবজেক্টে জ্ঞান থাকা আলাদা কথা, কিন্তু এক্সপার্ট সবসময় লোকে একটা সাবজেক্টেই হয়। ঠিক আছে, এই আর কি। আমার মনে হয় না কোনো সমস্যা হবে বলে। তোমরা শুধু একটু ধৈর্য নিয়ে পড়াশোনা করো, আমি চেষ্টা করছি ততটা স্লোলি এগোনো যায়, কিন্তু সিলেবাসটাকে কমপ্লিটও তো করতে হবে সময় সময়, তো সেটা আমি করছি। ঠিক আছে। তো যেমন দেখো, কালকে আমার ক্লাস আমি বন্ধ করে দিয়েছিলাম, আমার কিছু করার ছিল না বেসিক্যালি, কারণ কালকে একটা ইন্টারভিউ ছিল। আমি কিন্তু ইদ্রিসকে বলে দিয়েছি কালকের ক্লাস নেক্সট উইকে যাবে না, কালকের ক্লাস আগামীকালই হয়ে যাবে। ওই জন্য গতকালের ক্লাসটা আজকেই হয়ে গেল। ঠিক আছে। তোমাদের দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমি নিতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম। ঠিক আছে, আমি জানি না, আমি চেষ্টা করব সেই দুটো ক্লাস যাতে ম্যানেজ করে দেওয়া যায়। দেখা যাক। ঠিক আছে, বাকি ক্লাসগুলোতে কিছু সমস্যা হচ্ছে আমি শুনেছি, ছেলেমেয়েরা আমার কাছে অভিযোগ করেছে। আমি শিওর এর কাছে ইদ্রিসের জানে, মিরাজের কাছেও গেছে। আশা করি সেগুলো সব হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভাইস প্রেসিডেন্টের একটু পার্ট আমাদের বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করে নিয়ে নেক্সট দিন পার্লামেন্ট স্টার্ট করে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।